সেদিন হঠাৎ করে ছোট মাসিমার বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। গিয়ে যা দেখলাম সেটা বর্ণনা করা খুব কঠিন। আমার ছোট মাসিমার একটা ছেলে। ছেলের বিয়ে দিয়ে দিয়েছে আজ ২ বছর হলো। ১ম থেকেই শুনে আসছি মাসিমার ছেলের বউ নাকি মাসিমার উপর খুব অত্যাচার করে। ১ম মানসিকভাবে, তারপর আস্তে, আস্তে শুনলাম শারীরিকভাবেও নির্যাতন শুরু করেছে। আসলে আমার মাসিমার ছেলের যে বউ, সে কিন্তু বিয়ের ৫ বছর আগে থেকে যাতায়াত করে। সংসারের সবকিছু তার নখদর্পণে। এমনকি বিয়ের আগে থেকেই সেই যেন বাড়ির হর্তাকর্তা হয়ে গেছিল। আমার মেসোমশাই মারা গেছে ১০ বছর আগে। মাসিমা অনেক কষ্ট করে তার ছেলেটাকে মানুষ করেছিল। মেসোমশাই যখন মারা যায়, আর্থিক দিক থেকে খুব সমস্যায় পড়ে গেছিল। মাসিমার ছেলে তখন চাকরি পায়নি, পড়াশোনা করছে। পড়াশোনার পিছনে প্রচুর খরচ। সেই খরচ জোগাতে গিয়ে মাসিমা তার গয়নাগুলোও বিক্রি করেছে। তারপর ছেলে চাকরি পেল। চাকরি পাওয়ার পর মাসিমাকে আশ্বাস দিয়েছিল, "মা, তোমার গয়না আমি সব নতুন করে গড়িয়ে দেব।" ছেলের কথায় বিশ্বাস করেছিল। অবশ্য মাসিমা যখন গয়নাগুলো দেয় তখন তার কোনো আশা ছিল না যে এই গয়নাগুলো আমি আর ফেরত পাবো। ছেলেকে মানুষ করার জন্য সবকিছু দিয়ে দিয়েছিল। কিন্তু ছেলে যখন চাকরি পাওয়ার পরে কথাটা বলল, তখন মাসিমার মনে একটু আনন্দ হয়েছিল বটে। কিন্তু সেটা হয়নি। কারণ ছেলে চাকরি পাওয়ার সাথে, সাথে মনের মানুষ জোগাড় করে নিয়েছে। আর যখনই মনের মানুষ তার জীবনে চলে এসেছে, তখন থেকে তো এইসব ভাবনা মনে আনাই যায়নি। সে বাড়িতে যখন থেকে আসা যাওয়া শুরু করেছে, তার ঠিক ১ বছর পর থেকে তার স্বরূপ প্রকাশ করতে শুরু করেছে। আমার মাসিমা বুঝতে পারলেও আমার মাসিমার ছেলে বুঝতে পারেনি। এইভাবে আমার মাসিমার জীবনে ভয়ংকর অন্ধকার নেমে এসেছিল। এই মেয়ে বিয়ে হয়ে আসার পরে যে কি হবে, মাসিমা আগে থেকেই বুঝতে পেরেছিল। আমাদের কাছে সবসময় কান্নাকাটি করত। ছেলের কাছেও করেছে। ছেলে শোনেনি। সেই মেয়ে যখন বিয়ে হয়ে এলো, তার পরে, পরে মানসিক টর্চার বেড়ে গেল মাসিমার উপরে। তারপরে তো শুনলাম শারীরিক অত্যাচারও শুরু হয়েছে। মাসিমা বলতো, "একদিন যাস মা, কাউকে না জানিয়ে।" সেই মতো সেদিন আমি গিয়েছিলাম। গিয়ে দেখলাম মাসিমার করুণ পরিস্থিতি। এত বড় বাড়িটায় ৩ টে ঘর। সেই ঘরের মধ্যে মাসিমার জায়গা হয়নি। বারান্দায় কাপড় ঘিরে মাসিমাকে থাকতে হয়। মাসতুতো ভাই আমার থেকে ছোট। সেদিন সে বাড়িতেই ছিল, রবিবার ছিল। আমি যেতেই তারা তো ভীষণ অবাক হয়ে গেছে। কোনোদিন মাসির বাড়ি থেকে কেউ আসে না, খুব একটা যোগাযোগ রাখে না। সেখানে হঠাৎ করে মাসির মেয়ে এসে উপস্থিত। এটা তো ভেবেই তারা অবাক হয়ে গেল। এমনকি তার মাকে সে যে অবস্থায় রেখেছে সেটা দেখে যে আমি আশ্চর্য হব বা যেকোনো মানুষ আশ্চর্য হবে সে কিন্তু বুঝতে পেরেছিল। তবুও তার কিছু করার ছিল না বলে সে মনে করে। আমি যখন গিয়ে দেখলাম মাসিমা এই অবস্থাতে আছে, আমি তাকে জিজ্ঞেস করলাম, "কিরে, এত বড় বাড়িটায় ৩ টে ঘর, তোরা একটাতে থাকিস, আর দুটো তো পড়েই আছে। মাসিমা কেন বারান্দায় আছে?" সে আমাকে কোনো উত্তর দিতে পারেনি। তার বউ আমাকে বলল, "আসলে আমার বাপের বাড়ি থেকে লোক-কুটুম এলে তো থাকবেই একটা ঘরেতে। সেইজন্য সেই ঘরটা রাখা হয়েছে ফাঁকা।" আমি বললাম, "আরেকটা?" সে বলল, "ওই ঘরটাতে অনেক কিছু জিনিসপত্র রয়েছে। আর তাছাড়া ঠাকুর রাখতে হবে তো। সেইজন্য তো সেখানে তো আর মানুষ থাকা যায় না।" আমি বললাম, "ঠাকুর ঘর করেছো তার মানে একটা ঘর, তাই তো? ঠিক আছে। আরেকটা ঘর তোমার বাপের বাড়ির লোকজনের জন্য ফেলে রেখে দিয়েছো। বাড়িতে যে মানুষটা রয়েছে, সেই মানুষটার জন্য কোনো ঘর নেই। কে কবে এই বাড়িতে আসবে সে ওই ঘরটাতে থাকবে। তাই জন্য সেই ঘরটা ফাঁকা রেখে দিতে হবে। আর বাড়ির মানুষটাকে বারান্দায় কাপড় ঘিরে থাকতে হবে। এটা কোনো শিক্ষিত মানুষের কথা? এই বাড়িটা কে বেঁধেছিল? এই বাড়িটা মেসোমশাই বেঁধে রেখে গেছে। হ্যাঁ, তখন ছাদ ফেলা হয়নি। ছাদ ফেলা হয়েছে ও চাকরি পাওয়ার পর। বাড়িটা তো মেসোমশাই বেঁধে রেখে গেছে। আর মেসোমশাই বাঁধুক বা না বাঁধুক, তার ছেলে বাড়িটা বেঁধেছে। তাই এই বাড়িতে সর্বপ্রথম যদি কারো অধিকার থেকে থাকে, সেটা তার মায়ের। আর তাছাড়া ঘরটা ও বাঁধেনি, বেঁধেছে মেসোমশাই। যার স্বামী ঘরটা বেঁধেছে তাকে বারান্দায় রেখে দিয়েছো। পড়াশোনা শিখেছো?
যদি পড়াশোনা শিখেও থাকো, তাহলেও বলবো তোমার শিক্ষার অভাব আছে। আমার মনে হয় না বাড়িতে তোমাকে কেউ ঠিকঠাক শিক্ষা দিয়ে বড় করেছে। তোমার বাড়িতে তোমার ভাই বা দাদা কেউ আছে? আমার ওই ভাইয়ের বউ বলল, হ্যাঁ আমার ভাই আছে, সে এখন পড়াশোনা করে। আমি বললাম, সেই ভাই যখন বড় হয়ে বিয়ে করে তার বাড়িঘর থেকে তার বাবা মাকে নামিয়ে দেবে, তখন তোমার ভালো লাগবে তো? কারোর উপর অত্যাচার করার সময় নিজেকে না সেই জায়গায় রেখে ভাববে, বা নিজের মা বাবাকে সেই জায়গায় রেখে তারপর অত্যাচারটা করার কথা ভাববে। যদি নিজের বাবা মাকে তোমার শাশুড়ির জায়গায় বসাতে পারতে, তাহলে এইরকম ভাবে অত্যাচার করতে পারতে না। আমি শুনলাম তুমি শারীরিকভাবেও তাকে নাকি নির্যাতন করছো। আমি মাসিমাকে আজকে বলে যাব তোমাদের বিরুদ্ধে কমপ্লেন জানাতে থানায়। তোমরা মনে করলে মাসিমার মাথার উপর কেউ নেই। মাসিমা তার ছেলে বউয়ের বিরুদ্ধে কি আর থানায় যাবে? সেটা কখনো হতে পারে না। তাই তোমরা দুজনে মিলে দিনের পর দিন তার উপর অত্যাচার করেই চলেছো। পাড়ার লোকও কিছু বলে না। আমি মাসিমাকে এই পরামর্শটাই দিয়ে যাব, এবং মাসিমার পাশে আমি সব সময় আছি। কি করে ন্যায় বিচার আনতে হয় সেটা আমি ভালো করেই জানি। আমি আমার মাসিমার ছেলের দিকে তাকিয়ে বললাম, তোকে তো ছোট বয়স থেকে মাসিমা খুব কষ্ট করে মানুষ করেছিল। এমনকি মেসোমশাই যখন মারা গেল, মাসিমা তার সমস্ত গয়না বিক্রি করে তোর পড়াশোনা চালিয়েছিল, যার ফলে আজকে তুই চাকরি করছিস। আর সেই মাকে তুই ঘরে ঠাঁই দিলি না, বারান্দায় কাপড় ঘিরে রেখে দিয়েছিস, দিনের পর দিন অত্যাচার করে চলেছিস। তোর বউ যে তাকে মারে সেটা তুই জানার পরেও কোনো রকম ব্যবস্থা নিলি না। এ কেমন ছেলে তুই? তোর মতো ছেলে তো থাকার থেকে না থাকাই ভালো। আমার তো মনে হয় এখন মাসিমা মনে মনে ভাবে যে তোর মতো সন্তান থাকার থেকে মাসিমার নিঃসন্তান হয়ে থাকা ভালো ছিল। আমার মাস্তুতো ভাই আর মাস্তুতো ভাইয়ের বউ খুব ঘাবড়ে গিয়েছে থানায় যাওয়ার কথা শুনে। আমার কাছে ক্ষমা চাইলো। আমাকে বলল, আজকের পর থেকে আর হবে না দিদি, মাকে ঘরেই আমি আজকেই তুলে দেব। আর কখনো মায়ের অযত্ন হবে না দিদি। দয়া করে থানায় যেও না, মান সম্মান সব যাবে, আর চাকরিটাও যেতে পারে। বলেই আমার ভাই এবং ভাইয়ের বউ দুজনেই কান্নাকাটি করতে লাগলো। আমার ভাইয়ের বউ তো একেবারে আমার পায়ে পড়ে গেল। আমাকে বলল, দিদি তোমার ভাইয়ের চাকরিটা চলে যাবে, যদি এরকম করে থানায় তুমি যাও তাহলে সব শেষ হয়ে যাবে দিদি একেবারে। আমি বললাম, ক্ষমাটা আমার কাছে নয়, শাশুড়ি মায়ের কাছে গিয়ে চাও। যে মানুষটাকে বিয়ের আগে থেকে তুমি নির্যাতন করে যাচ্ছিলে, সেই মানুষটার কাছে একবার ক্ষমা চাইলে কিছু হবে না। আজকের থেকে এমন কোনো কাজ করো যার মাধ্যম থেকে বোঝা যায় যে তুমি কতটা পরিবর্তন হয়েছো এবং তুমি কতটা ক্ষমা প্রার্থী তোমার শাশুড়ি মায়ের কাছে। হঠাৎ হঠাৎ আমি চলে আসবো, সুতরাং জানতে আমি ঠিক পারবো। যদি আমি জানতে পারি বা শুনতে পাই আমার মাসিমার উপর অত্যাচার হয়েছে, সেই দিন তোমরা দেখবে আমি কত দূর যেতে পারি। আমার মাসিমার ছেলে এবং মাসিমার ছেলের বউ আমাকে কথা দিল, আজকের পর থেকে আর মাসিমার কোনো অযত্ন হবে না। সেই দিনই ওরা তড়িঘড়ি করে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে মাসিমাকে ঘরের মধ্যে নিয়ে গেল। মাসিমা আমার মাথায় হাত দিয়ে বলল, মা, তোর জন্য আমি আজ একটা ঘর পেলাম। আমার স্বামীর বাঁধা ঘর হলেও সেই ঘরে আমি থাকতে পারিনি। যে ছেলেকে আমি জন্ম দিয়েছি, যে ছেলেকে ছোট থেকে বড় করেছি, সেই ছেলেকে আমার চিনতে খুব অসুবিধা হচ্ছিল। দিনের পর দিন সেই ছেলে তার বউয়ের কথা শুনে আমার সঙ্গে যে আচরণ করেছে, আমি সেই আচরণে ভুলে গিয়েছিলাম যে ওটা আমার ছেলে। ওকেই আমি জন্ম দিয়েছি। ওর জন্য আমার সমস্ত অলংকার বিসর্জন দিয়েছি। তুই আমার এত উপকার করলি মা, আমার মনে থেকে তবুও ভয় যেন যাচ্ছে না। তুই মাঝে মাঝে এসে আমাকে দেখে যাস মা। এই বলে আমার মাসিমা কাঁদতে লাগলো আমার হাত ধরে, তার ছেলে বউয়ের সামনেই।
আমি বললাম, আজকে থেকে কোনো অসুবিধা তোমার হবে না। আমি যখন তখন চলে আসবো, এসে দেখে যাব। কারোর কোনো খবর দেব না। যেমনভাবে আজকে এসেছি। আমার মাসিমা আমার কথায় আশ্বস্ত হয়ে আমাকে বিদায় জানালো। বাইরে বেরিয়ে এসে মাসিমার ছেলে বউকে বললাম, একটা ছেলের কত বড় অপমানে লাগার কথা যখন মা তার সম্বন্ধে এরকম কথা বলে। যে মা তোকে জন্ম দিল, সেই মা তোর সম্বন্ধে আজ এমন কথা বলছে। তুই ভাব, যদি তোর মিনিমাম অপমান বোধ থেকে থাকে, তাহলে তুই আজ থেকে ঠিক পথেই চলে আসবি। বউকে বোঝাবি। আর তোর বোঝানোর উপরও কিছু নির্ভর করছে না। আমি যতদিন বাঁচবো, বিয়ের পরও মাসিমাকে আমি ঠিক দেখে যাব। কলমে ও কণ্ঠে, সোমা।